আমাকে মেক শিওর করতে হবে 28 আর 45 এর মধ্যে পার্থক্য নেই। মেক শিওর করেন? অবশ্যই মেক শিওর করব। কিভাবে? খাতা কলমে লেখা। আমি পরীক্ষা আমি মেধা ভাই, আমি বয়সের ভাই সারা কোনো জীবন কিছুকে বয়সের ফ্রেমে আমি তো বয়সের ফ্রেমে বাঁধা আমি না। জায়গাই যাবে না। আমি আমি সার্টিফিকেট আছে। আমি পরীক্ষা দিই মেধা কেন আমি আমার চাকরি দিব। আমি একমত। শুধু আমাকে এইটা মেক শিওর করবেন আপনি 28 বছর পরে যে পরীক্ষা দিলেন তারপরে জীবন আর কিছু পড়বেন না, কিছু দেখবেন না, কিছু শুনবেন না, কিছু অনুধাবন করবেন না। আপনি স্থির হয়ে বসে থাকবেন রুমের মধ্যে। তাইলে যে আজকে বাড়াইলো তার সাথে আপনি সমান, নাইলে আপনি উপরে। আপনি আমার স্বাধীনতা হরণ করতে পারবেন। এক্স্যাক্টলি ব্রাদার, আপনি স্বাধীনতা অর্জন করে 28 থেকে 45 পর্যন্ত পড়বেন, জ্ঞান অর্জন করবেন, অর্থনীতি করবেন, তারপরে আপনি 28 এর সাথে তুলনা করে বলবেন আমরা দুজন সমান। ভাইয়া সেটা তো দেখবেন না ভাই, কখনোই পরীক্ষার খাতায় লেখা থাকে না ভাই। বিশ্বাস করেন, পিলি রিটেন ভাইভাতে কোথাও লেখা থাকে না কে 28 কে লেখা থাকে লেখার ধরনে, লেখা থাকে লেখার ধরনে, তাই তো? আমাকে নিয়োগ দিচ্ছেন কিসে? বয়সের পেতে লেখার ধরনে মেধাতে দিয়ে আপনি নিয়োগ দিচ্ছেন। এই যে 2 কথা বলতেছেন কেন ভাইয়া? না 80 এই যে 13 বছর আপনি কি করলেন? আমি বেঁচে ছিলেন, অবশ্যই জীবিত ছিলেন, নিঃশ্বাস নিছেন, আলো বাতাস নিছেন, অভিজ্ঞতা অর্জন করছেন। আমার রিল্যাক্স করছি, আমি অভিজ্ঞতা অর্জন করছেন। এই শব্দটা আপনি কেন মানতেছেন না? দা নিউজ পত্রিকা পড়ছি। বদ্দা আপনি এটা কেন মানতেছেন না যে অভিজ্ঞতা আপনি তার চেয়ে আগে কেন মানতেছেন না? আমি অভিজ্ঞতা অর্জন করলে আপনার সমস্যা কি? রাইট, আমার সমস্যা কোথায় আমি অ্যানসার দিচ্ছি। অনভিজ্ঞ লোক আর অভিজ্ঞ লোককে এক পাল্লায় ওজন করা যাবে না। সরি, সেটা বাদ দিবেন আপনি পরীক্ষাতে। আপনি খাতা প্রশ্ন করবেন। আসি অভিজ্ঞ লোক আর অনভিজ্ঞ লোককে একসাথে বিচার করা যাবে না, তাই তো? যদি তাই হয় তাহলে যেই ছেলেটা ফ্রেশার তার সাথে আপনি পরীক্ষা দিতে পারবেন না, সে অনভিজ্ঞ। সেটা কোথায় লেখা থাকবে পরীক্ষার খাতায়? বয়সে পরীক্ষা যখন আপনি অ্যাপ্লাইয়ের সময় তো আপনাকে দিয়ে দিচ্ছে যে আপনি কি এই বছর পাস করছেন নাকি আগামী বছর পাস করছেন, আপনার তো লেখা আছে। ইনস্ট্যান্ট তো আপনার জায়গায় আপনি ওটাতে কি হবে আসতেছি। 13 বছর আপনি পড়ছেন, কম্পিউটার চালাইছেন, ইন্টারনেট চালাইছেন, আপনি দেখছেন, ওর চেয়ে বেশি জানেন, ওর চেয়ে তো বেশি জানছেন আপনি। এইটা আপনি কেন মেনে নিচ্ছেন না? যারা জব দিচ্ছে তাদের জন্য একটা আশীর্বাদ। এই ছেলেটা অভিজ্ঞতা নিয়ে, মেধা দিয়ে, পরিশ্রম করে আমাকে প্রমাণ করছে। ভাই আমি বিশ্বাস করেন আপনাদের সাথে কথা বলতে শুরু করছিলাম মানে এই আশা নিয়ে যে আপনারা মুক্ত চিন্তার এবং যদি এন্টিলজিক থাকে সঠিকটা আপনারা মেনে নেওয়ার পক্ষের লোক। বাট বিশ্বাস করেন আই বিং হার্ট, আমি কষ্ট পাইছি কোথায় জানেন? আমি শুরুতেই বলছি আমি আন্দোলনের সঙ্গে একমত, কিন্তু আমি কষ্টটা কোথায় পাইছি? নিজেদের স্বার্থ দেখার জন্য আপনারা নতুন প্রজন্মের বিপক্ষে দাঁড়াইছেন। 100% আমি নতুন প্রজন্মের পক্ষে ভাই। এই যে একটা কথা, এই পুরো আলোচনা আমি রেকর্ডটা আপ করবো তো আপনি তো শুনবেন। আমি একটা কথা বারে বারে বলতে চাইছি যে ফ্রেশার আর যে অভিজ্ঞ তারা এক পাল্লায় ওজন হইতে পারবে না। আপনারা এটা কিছুতেই মানলেন না। আপনারা বলেন না যে অভিজ্ঞ সে এসে ঘাড়ে পাড়া দিয়ে দাঁড়াবে, ওর ঘাড়ের উপর পাড়া দিয়ে দাঁড়াবে কিসের? অভিজ্ঞতার, কিসের জ্ঞানের, কিসের বয়সের, কিসের ম্যাচিউরিটির। আপনি ওর ঘাড়ে পাড়া দিয়ে ওরা দাবাই দিলেন। ওর যখন অত বড় হবে 13 বছর লাগবে, ডিপ্রেশন যাবে, এন্টি যাবে, ওই 13 বছর পরে ও আরেকজনের ঘাড়ে পাড়া দিয়ে যাবে। ট্রাস্ট মি ব্রাদার, ইটস নট ডান। সরকারি চাকরি আমার ধ্যান জ্ঞান হইতে হবে, এই যে মানসিকতা, এই মানসিকতার আমি 100তে 100 বিরোধী। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী এর জন্য দায়ী কে আপনি আমাকে বলুন। আমি বলছি এর জন্য আমার কাছে লাগে এর জন্য ব্যক্তিগতভাবে দায়ী হচ্ছে আমাদের হীনমনস্কতা। আপনি নিজেই আন্দোলনের সঙ্গে আছেন, আপনি নিজে আজকে একজন লয়ার, নিজস্ব ব্যবসা পেশায় আছেন, তারপরে আপনি মানুষের জন্য এই আন্দোলনটা করছেন। কই আপনার তো বসে থাকলে চলতো, আপনি তো করলেন না। আপনি নিজের মতো করে জায়গা করে নিয়েছেন, হ্যাপি উইথ ইট, আপনি যোগ্যতা প্রমাণ করছেন। সো আপনার কথা আমি একমতের পাশাপাশি একটু দ্বিমত পোষণ করি। অবশ্যই ভাই, সিস্টেমের কারণে আমাদের এই বাস্তবতা। না মোটেই না। আপনি যদি এই বেরাজাল না থাকতো ভাই, আমি আবারও বলছি যদি সিস্টেম ধরেন আমাকে বেরাজাল না থাকতো আমি প্রথমত কিন্তু প্রশ্নটা আসতো না। শুরুতেই বলি আমি কিন্তু মনে করি একদম এটার সঙ্গে একমত যে 35 করতে হবে কোনো মানে নেই। 65 পর্যন্ত হইতে হবে। 35 না, আমি 65 পর্যন্ত রাজি। একদিন বয়স থাকলে আমাকে দিতে হবে। রাইট, আমার রাইট। কিন্তু আমাকে এটা অপশনাল দিতে হবে যে আমি চাইলে ঢুকবো, না চাইলে না ঢুকবো। আর এই যে অপশনাল মেন্টালিটি, এইটা আমাদের সমাজ ক্রিয়েট করে না ভাই। আমরা মনে করি চাকরিই লাগবে, আমাদের ওই সরকারি চাকরি লাগবে, নাহলে লাইফ নাই। এইটাও কিন্তু ঠিক না। 2বার পরীক্ষা দিলে অসুবিধাটা কোথায়? 70 বছরের পরীক্ষা দেন, কোনো অসুবিধা নেই। 2বার দিলে অসুবিধা কোথায়? যেভাবে ইউনিভার্সিটিগুলোতে হয় না, 2বার এখন আমাদের দেশে অলরেডি যেটা প্রচলিত আছে। হ্যাঁ, যে না প্রচলিত আছে, আপনি তো প্রচলিত জিনিস মানতেছেন না, আপনি বয়স বাড়াইতে চাচ্ছেন। তাহলে যদি এইটাও যোগ করা হয়, নতুন দুটো জিনিস আসলো, যেন না হয়, বৈষম্য না হয়, অসুবিধা কি? মানে একজন মানুষ 2বার দিতে পারবে, সে চাই হোক, যত বছর ইচ্ছা। তো এটা আসলে এইভাবে ভাইবা দেখি নাই, কিন্তু কারণ এভাবে ভাবলে আপনার অসুবিধা আছে।
না এভাবে ভাবলে আপনার অসুবিধা আছে। আপনি 14 বার পরীক্ষা দিয়ে বেশি জ্ঞান অর্জন করতে চান, অভিজ্ঞতা অর্জন করতে চান, সেটা ভাই তো হতে পারবে না। নিয়োগের ক্ষেত্রে যেটা আমি একটু জাস্ট বলেন। আমার মতামত দিতে চাই, এটা হচ্ছে যে আপনি বলতেছেন যে বেশি পরীক্ষা দিলে সে বেশি অভিজ্ঞ হচ্ছে। খুব স্বাভাবিক। হ্যাঁ, বেশি অভিজ্ঞ হচ্ছে, বেশি 10 বার করলে একটা জিনিস বেশি আসবে। 10 বছর একটা বই আমার কাছে থাকবে, এমসিকিউ 10 বছর A to Z বাংলাদেশে মুখস্থ করে ফেলতে পারবো। আচ্ছা, মুখস্থ তখন তার তো যে আর আপনার সমান আসতে গেলে একটা ছেলেরও 10 বছর পড়ে থাকতে হবে, তার মানে পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। অলরেডি ধরেন একটা লোক যে 10 বছর ধরে পড়তেছে, হ্যাঁ, তার সাথে আপনি পারবেন না, তার তো ইয়াংটা পারবে না। এখন আমার আসলে কাকে দরকার, আমি যে নিয়োগ দিব, ও তার মানে আপনি চাচ্ছেন পুরো মানে বৃদ্ধ মানুষের আসুক, বয়স্ক মানুষের আসুক, বৃদ্ধ বা যারা নতুন জেনারেশন, নতুন টেকনোলজি, নতুন চিন্তা ভাবনা, তারা আসবে না। অল্প বয়স বা বেশি বয়স সেটা নিয়ে কথা না। অবশ্যই কথা, কে বলছে? আমার আব্বা আর আপনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সে কিছু বুঝবেই না এখনকার কোন দেশের সঙ্গে কোন পররাষ্ট্রনীতি চলতেছে। না, আমার আসলে দরকার কাকে? আমার সার্ভিস যে ভালো দিতে পারবে, হ্যাঁ, দেশে যে সেবা করতে পারে, তাকেই তো আমার দরকার। কিন্তু আপনি যতদিন বাইরে থাকতেছেন ততদিন আপনি সিনিয়র হচ্ছেন, অন্যদের চেয়ে বয়স বেশি হচ্ছে, মেধা বেশি হচ্ছে, যোগ্যতা বেশি হচ্ছে, দর্শন বেশি হচ্ছে, অভিজ্ঞতা বেশি হচ্ছে। আর এই আপনার অভিজ্ঞতা নিয়ে নতুন একটা ছেলে আপনার সাথে ফাইট করে পারবে না। কেন পারবে? এটা রিয়ালিটি। না, যদি তাই পারতো তাহলে আপনিও পারতেন বড়দের সাথে ফাইট করে। এখানে এজ ডাজন্ট ফ্যাক্ট। না, আমি এখানে বলছি অভিজ্ঞতার কথাই বলছি। ঘুরে ফিরে আমি তো অভিজ্ঞতার কথা বলছি। আপনি তো অভিজ্ঞতা নেওয়ার জন্য চাকরি করলেন, অভিজ্ঞতা নেওয়ার জন্য ব্যবসা করলেন, না, পরে আপনার মনে হলো বিসিএস দিব, আপনি তখন আসলেন। অভিজ্ঞতার জন্য বলি না, এখানে বাস্তবতার কথা বলছি। বাস্তবতা তো চাকরি করলে তো অভিজ্ঞতা হচ্ছে, ওটা তো হবেই। তাহলে মাথা আসবে ভাই। ওইটাই, তার মানে তো আপনার মাথায় অলরেডি বুদ্ধি বেশি হয়ে গেল, এখন অভিজ্ঞতা বেশি হয়ে গেল, তাহলে নতুন ছেলে আপনার সাথে ফাইট করে কেন পারবে? পারবে না তো। কেন পারবে না? কারণ তার তো কিছুই নাই যেগুলো আপনার যোগ হচ্ছে। এখানে তো বয়সের বিষয়টা কেন আনবেন আপনি আনবেন মেধার বিষয়টা। আমি খাতায় কি লিখছি, মেধা যদি ওকে ফাইন, তার মানে কি এইটা হইতে পারে ভাই যে একজন, আমি যেমন অনেক পরীক্ষা আছে জীবনে, একবার দেওয়া যায়, দুইবার দেওয়া যায়, সেইটা করা যাইতে পারে যে 40 বছর পর্যন্ত বয়স পরীক্ষা দিতে পারবে দুইবার, হতে পারে, তাই তাই না? তাইলে আপনার সাথে আমার লজিক মেলে, এছাড়া তো মিলে না। আপনি 10 বছর ধরে প্র্যাকটিস করবেন, তারপরে এসে আজকে যে নতুন আসছে তার পারার কোনো চান্স নেই, তার ম্যাচুরিটিটাই পারবে না। কারণ প্রশ্ন এমন থাকে 19.5 থাকে। শুনেন, এখানে আমরা চাকরির যে মানে মেধার যে অবাধ সুযোগ, সেই কথাটা আমরা মেধার অবাধ সুযোগ বলতে যেটাকে বোঝাচ্ছি আমরা। কিন্তু একজন বারে বারে পরীক্ষা দেবে আর মেধার সুযোগ হবে, এটা কিন্তু ভাই গেলে না। পরীক্ষা তারাই দিবে যাদের মেধার সক্ষমতা কম। কিন্তু যদি আপনি সুযোগ ক্রিয়েট করে দেন তাহলে ওই সুযোগ সবাই নেবে। যে আমার 40 বছর পর্যন্ত বয়স, 45 বছর পর্যন্ত বয়স, 25 থেকে 45 পরীক্ষা দেবে। আমি একজনকে চিনি 13 বার বিশেষ পরীক্ষা দেওয়ার পরে হয়েছে ভাই। হতে পারে যদি ঘটনা তাই ঘটে যে 13 বছর পরে দিতেছে আর যে আজকে দিতেছে, আকাশ পাতাল পার্থক্য সরকার নিজে করে দিচ্ছে, সেটা হইতে পারবে না। ঢাকা ইউনিভার্সিটির মতো হোক, দুইবার পরীক্ষা দিতে হবে, শেষ। তুমি 10 বছর পরে দাও, 5 বছর পরে দাও। আপনি বয়স পুরা চাওয়াটা কিন্তু ভাই ডিফিকাল্ট। আপনি চাকরিতে ঢুকে গেলেন, আপনি তখন বিসিএস দিলেন না, যেটা ফরেন কান্ট্রিগুলোতে হয়, যেটা বিসিএস আপনি দিলেন না, দিলাম না, 5 বছর পরে দিলেন। এটাই তো আপনি বলতে চাচ্ছেন যে আমার যখন সময় আমি তখন দিব। হ্যাঁ, আমার ঠিক এই জায়গাটাই আমার প্রশ্ন, যে 5 বছর আপনি আরো বেশি জ্ঞান অর্জন করলেন, প্র্যাকটিক্যালি দুনিয়া দেখলেন বেশি, প্র্যাকটিক্যালি জ্ঞান অর্জন করলেন, তাহলে এই মুহূর্তে অনার্স মাস্টার শেষ করা একটা ছেলে যে চাকরিতে পরীক্ষা দিতে আসবে, তো শুরুতে আপনার কাছে নাই হয়ে গেল। তার মানে তারও এই 5 বছর ওয়েস্ট করতে হবে আপনার সমান আসতে গেলে, এবং সে 5 বছর ওয়েস্ট করবে মানে তার নিচে আরো 5 লাখ মানুষ দাঁড়ায় গেল তার সাথে ফাইট করার জন্য, যে আমি তো এদের সাথেই যাইতে পারি না। তার মানে আপনার লজিক অনুযায়ী আরো বেশি ক্যাওয়াস ক্রিয়েট হচ্ছে। তো ভাই ভাইয়া, আমি যদি মেইনটেইন করতে পারি, অভিজ্ঞতা আর মেধা দুটো কিন্তু দুই প্রত্যয় না। এখানে তো মেধার দুই প্রত্যয় ভাইয়া। শুনুন, আমি সব সময় এক্সপেরিয়েন্স ম্যাটার, অলওয়েজ এক্সপেরিয়েন্স ম্যাটার। আমি এটা বলি মেরিট ম্যাটার আজ পর্যন্ত ইংরেজিতে দেখি নাই আমি। আপনি যদি দাবি উঠান তাহলে আপনাকে দুইটাই সমাধান দিতে হবে, যে 10 বছর খাচ্ছে, 10 বছর পরীক্ষা দিচ্ছে, সেও সমান অধিকার পাবে, সমান সুযোগ পাবে, সমান অভিজ্ঞতা পাবে, যে আজকে পরীক্ষা দিচ্ছে সেও সমান সুযোগ পাবে, সমান অধিকার পাবে। এইটাই করতে হবে। এইটাই হচ্ছে বৈষম্যহীনতা। 10 বছর পরে পরীক্ষা দেওয়া আর আজকে পরীক্ষা দেওয়া সমান অধিকার হইল না ভাইয়া, ওজনেই হইল না। কেন? একটা ছোট মানুষ আপনাদের ভাই ডাকতে বাধ্য। এটা তো তাহলে আপনি আমলাদের মতো কথা বলেন না, এটা আমরা মনে করে যে এটা রিয়ালিটি। এটা তো আপনি আমলাদের মতো কথা বলেন ভাই। আমি শুরুতে বলছি আমি বয়সসীমার রাখার বিপক্ষে, কিন্তু আমি এটাও বিপক্ষে কেউ 10 বার পরীক্ষা দিলে সে হবে, অভিজ্ঞ হবে, কেউ একবার পরীক্ষা দিলে অভিজ্ঞ হবে না। সো পরীক্ষায় পার্থক্য, অ্যাকর্ডিং টু মাই থিং, পরীক্ষায় পার্থক্য থাকতে হবে, হয় একবার নাহলে 2 বার, শেষ। চাকরির আবার বয়স সীমা কি? আমার যতক্ষণ নিজেকে মনে হচ্ছে যোগ্য, আপনার যোগ্যতার মাপকাঠি অনুযায়ী যতক্ষণ আমি পরীক্ষা দিয়ে পাশ করার মতো যোগ্যতা রাখি, আপনি আমাকে নিতে বাধ্য, এটাই হওয়া উচিত। কিন্তু সমস্যা এখানটাই শুরু। বাংলাদেশের আইন অনুযায়ী একটা নির্দিষ্ট সার্টেন এইজ, এটাকে 30 হয়তো বলা যেতে পারে। যেদিন আপনার 30 বছর
একদিন হয়ে গেল, তারপরে আপনার এক্সপায়ারি ডেট এসে গেল। ব্যাপারটা মনে হচ্ছে যে ওষুধ, খাবার বা দুধের মতো হয়ে গেছে, যে মানুষেরও আসলে এক্সপায়ারি ডেট আছে, সেটা হইতে পারে না। আমার সঙ্গে আছেন আন্দোলনকারীরা যারা এই আন্দোলনটা করছেন যে বয়সসীমা থাকা উচিত না। প্রথমত বলি, আমি সর্বদিক থেকে এটার সঙ্গে একমত। আমি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করি মানুষের নিজের কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার বয়স থাকতে পারে। একটা বয়সের পরে ভারী ডিসিশন নেওয়ার মতো তার ক্ষমতা থাকে না, এক্সপার্টিসের বেলায় যদিও ভিন্ন মতামত আমার। কিন্তু এছাড়া চাকরিতে ঢোকার কোনো বয়সসীমা থাকতে পারবে না, এইটা আমার মনে হয়। যে যতক্ষণ আমি সার্ভিস দিতে পারবো আপনাকে দিতে হবে। আপনারা আপনাদের আন্দোলনের পয়েন্টগুলো বলেন, কি কি নিয়ে অ্যাকচুয়ালি আপনি কাজ করছেন এখন? ধন্যবাদ নীরব ভাই। মাইক কাছে। অত্যন্ত মানে খুশি আমরা, বিশেষ করে আমাদের এই প্ল্যাটফর্মের শিক্ষার্থীরা অত্যন্ত খুশি। আপনি একটা সুন্দর সুযোগ করে দিয়েছেন, যার মাধ্যমে কথা বললে যারা এই দাবি বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে তারা যদি এই আমাদের আলোচনাটা শুনতে অন্তত অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। যে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, আমরা প্রথমত চাকরিতে প্রবেশের বয়সসীমাটি সর্বনিম্ন 40 করা উচিত। কোনো কোনো ক্ষেত্রে উন্মুক্ত, বিশেষ করে চতুর্থ গ্রেডে যে চাকরিরা, যেমন যারা পিয়নের চাকরি করে বা 20তম গ্রেড, 17তম গ্রেড, এদেরকে কেন এই বয়সের ফেমেজ রাখতে হবে? তো বিসিএস হতে পারে, প্রথম শ্রেণী হতে পারে। এই চাকরিগুলোতে হয়তো বা সরকার যদি মনে করে যে উন্নত দেশের তুলনায় এখন আমরা খাপ খাইতে পারছি না, সেক্ষেত্রে হয়তো বয়সের একটা ব্যারিয়ার দিতে পারে। সেটা হলো সরকারের চিন্তাভাবনা থাকতে পারে। আর বয়সসীমাটা আপনারা জানেন যে বাংলাদেশে প্রথমে ছিল 30 বছর, প্রতি 30 বছর। আমরা প্রায় এই আন্দোলনটা দীর্ঘ প্রায় 12 বছরের আন্দোলন। আমাদের আরও অনেক সিনিয়র বাইরে আন্দোলন করতে করতে তাদের বয়স শেষ হয়ে গেছে। আপনারা জানেন গত আমলে আপনারা জানেন এই আন্দোলনটি 2012 সাল থেকে শুরু হয়। সেখানে এটা সংসদে প্রায় 74 বার উপস্থাপিত হয়েছে এবং বিরোধী দলীয় এবং দলীয় নেতারাও বলছে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি বাড়ানো দরকার। কিন্তু সেই মানে মনোভাব যে ছিল আপনারা দেখছেন, তার এক গ্রামের জন্য এই দাবিটি তখন আলুর মুখ দেখেনি। এবং আপনারা জানেন যে তৎকালীন শিক্ষামন্ত্রী একটা ডিও দেয়, চাকরিতে প্রবেশের বয়সসীমাটি সর্বনিম্ন 35, মুক্তিযোদ্ধা এবং ওই প্রতিবন্ধীদের জন্য 37 করে তার একটা ডিও দেওয়া হয়। কিন্তু তৎকালীন যে পিএইচসি চেয়ারম্যান ছিলেন সাদিক স্যার, তিনি ওই মাননীয় ওই সাবেক প্রধানমন্ত্রীকে একটা পরামর্শ দেয়, যে পরামর্শটা ছিল একান্তিক তার নিজস্ব। সাধারণ শিক্ষার্থীদের সাথে কখনো পরামর্শও করে নাই, কিছুই করে নাই। তারা বললো যে বিসিএসে ইয়াংরা বেশি আসে, মানে যারা অধিকতর বয়স তারা কম আসে, একটা খাড়া যুক্তি দিল। আমরা তো চাকরি বলতে শুধু বিসিএসকে বোঝাই না, চাকরি বলতে বিসিএস না, বিসিএস এর সাথে একটা মানে শাসিত আধা সরকারি যে কোনো চাকরি তো চাকরি, এবং কি ভাই বেসরকারি স্ট্যান্ডার্ড মেনটেন করে। সরকারি এটা কিন্তু আপনি দেখেন সরকারি ব্যাংকগুলোতে এটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। তাহলে আপনি কিভাবে এই যে বিসিএস এর ক্যাটাগরিটা দিতে পুরো সেক্টরটাকে আপনি মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর কাছে এই জিনিসটা উত্থাপন করলেন? আপনাকে তো ডাটা নেওয়া উচিত ছিল যারা ছাত্ররা আন্দোলন করতেছে তাদের আসলে কিভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা ইন্টারন্যাশনালি লজিক থাকতে হবে। ধরুন সেনাবাহিনীর কথা আমি যেটা মনে করি যে তাদের একটা নির্দিষ্ট বয়সসীমা দরকার আছে, কারণ শরীর ট্রেন্ড আপের ব্যাপার আছে, ফিটনেসের ব্যাপার আছে। কিন্তু আমাকে এইটা কিছুতেই আমার মাথায় ঢুকে না যে একজন সরকারি কর্মকর্তা হইতে গেলে তার বয়স 30-এর মধ্যে হইতে হবে। এটা কোনো যুক্তি আজও আমরা পাইনি। আমরা অনেক উদাহরণ দিচ্ছি যে সারা বিশ্বের দিকে তাকায় দেখেন। আপনি যখন কথা বলছিলেন আমি বসে বসে হিসেব করছিলাম যে বাংলাদেশের সবচেয়ে আইনগুলো সবগুলোই ইউকের ব্রিটিশ ল। আপনি তো আইনজীবী, আপনি তো নিজে জানেন সবই ব্রিটিশ ল। কিন্তু ব্রিটিশ, কানাডা এবং যুক্তরাষ্ট্র কোথাও বয়সের কোনো নির্ধারণ বয়স নেই যে এতর মধ্যে চাকরিতে ঢুকতে হবে। সব দেশেরই কততে ছাড়তে হবে সেটা বলা হয়েছে, 60 থেকে 65, কিন্তু কোথায় ঢুকতে হবে এর কোনো এজ লিমিট নেই। এটার একটা কারণ আমরা মোটামুটি অবজার্ভ করছি। এটা বয়সে বেরিয়েটা থাকার অন্যতম কারণ হলো বিশেষ করে আমলারা বা বিশেষ করে এটার সাথে সংশ্লিষ্ট যারা থাকে, এটা দুর্নীতি করে একটা সুবর্ণ সুযোগ থাকে। কীরকম? যেমন ধরেন যদি বয়সে বেরিয়ার থাকে, মনে করেন যে আমার ভাইটা যখন বয়স 29 আরেকটা বছর আছে, তাকে যে কোনো মূল্যে গোয়ালের গরু বিক্রি করে হলেও আমাকে কী করতে হবে? চাকরি নিতে হবে। এই যে কনসেন্ট্রেশনটা, এখন যদি আমি 30 বছরের ভিতরে চাকরি না নিই তাহলে তার আমি সরকারি চাকরি আমার জীবনে আর হবে না। আর যদি আমি মনে করতাম চাকরির ক্ষেত্রে উন্মুক্ত বা চাকরিতে আমার আরো 10টা বছর আছে, আমি কখনোই এই সরকারি চাকরির পেছনে সময় না দিয়ে আমি তাৎক্ষণিক একটা কর্মসংস্থানের দিকে আমি যুক্তাম। আবার আমি মনে করি যে এই চাকরিতে প্রবেশের বয়সে একটা ব্যারিয়ার থাকার কারণে এই যে মনে হয় যে আমার 1 বছর পরে চাকরি আর বয়স থাকবে না, আমাকে যে কোনো মূল্য অসৎ উপায় অবলম্বন করে আমাকে চাকরি নিতে পারে, সেই জিনিসটাকে লুফে নেওয়ার জন্য আপনারা ডিভাইস দেখছেন
কিছুদিন আগে চাকরি দিয়েছে, ডিভাইস কানের ভিতরে ঢুকাই দিয়া চাকরি নিচ্ছে, কারণ তার তো উপায় নেই। রাইট, তার তো উপায় নেই, সে যাবে কোথায়? সে যে মেধা প্রমাণ করবে, স্বল্প সময়ে সে তো মেধা যাচাই করতে পারতেছে না, ডিভাইস কানে নিচ্ছে, রিস্ক নিচ্ছে, জেল জুলুম খাটতেছে। আপনারা দেখতেছেন যে ওই ভাইভাতে তাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা চাকরিতে ঘুষ দিতে হচ্ছে। হ্যাঁ, চাকরি যাচ্ছে। এই যে সুযোগটা তৈরি হচ্ছে শুধু এই বয়সের বেরিয়ে আনার জন্য। ইনফ্যাক্ট ভারতেও সাধারণ বয়স হচ্ছে 32, তবে অঙ্গরাজ্য ভেদে 35 থেকে 45 পর্যন্ত 45 আছে। পর্যন্ত আছে, রাইট। রাইট। শ্রীলঙ্কার এটা সর্বোচ্চ বয়স হচ্ছে 45 বছর, ইন্দোনেশিয়ার সর্বোচ্চ বয়স 35 বছর, কাতার এবং কুয়েতে 18 থেকে 35, তবে বিশেষজ্ঞদের ক্ষেত্রে পুরোটাই শিথিল। কেন? এক এক দেশে এক এক রকম, কিন্তু গড়পড়তা সব দেশে 35 প্লাস মাইনাস। এটাই তো আমাদের সমস্যা। এই যে প্রায় আমাদের ফরেন কান্ট্রি এক্সপার্ট নিয়োগ দিচ্ছে, জি, এক্সপার্টের কোনো বয়স সীমা নেই। এক্সপার্টের কোনো বয়স সীমা নাই, অথচ এক্সপার্টগুলো বিষয় থেকে নিয়ে আসতেছে। এবং কি আপনারা দেখছেন ডাটাতে ইন্ডিয়ার অনেক লোকজন বাংলাদেশে কর্মসংস্থান প্রায় অ্যাবাউট অনেক সময় বলছে 5 লাখের মতো। একজন তো 17 লাখ বলে খুব হাস্যকর হয়ে গেল। হাস্যকর, কিন্তু 3 থেকে 5 লাখ এটা শিওর, 3 থেকে 5 লাখ কর্মসংস্থান আছে। আমাদের টোটাল শিক্ষিত বেকার 12 লাখ প্লাস, আর ওভারঅল বেকার হলো প্রায় 26 লক্ষ প্লাস। তাহলে আপনি একটু মেজারমেন্ট করে আমাদের প্রায় 3 লক্ষ প্লাস হলো কি সরকারি এখনো ভ্যাকেন্সি আছে, এবার নোটেড 3 লক্ষ প্লাস। তো সরকারি না, তো বেসরকারিতে অধিকাংশ বেসরকারি। ওভারঅল না, সরকারি গেজেটের 3.5 লক্ষের মতো আমাদের এটা প্রথম আলো পত্রিকা জরিপে বলছে। তারপরে যদি 5 লক্ষ যদি ইন্ডিয়ান লোক বাংলাদেশে জব করে, তাহলে 5 লক্ষ আর আমাদের 3.5 ওই 5 লক্ষের কথাই বলছিলাম। ওনা তো অধিকাংশই হচ্ছে গার্মেন্টস, হসপিটাল, গ্রাফিক, এইরকম বড় বড় জায়গাগুলো, ইন্ডাস্ট্রির জায়গাগুলোতে। সরকার কিন্তু ওইখানে তো সরকারের কিছু করার নেই না। সরকার তো এই জায়গাগুলো তো আমাদের নোটিশ করতে হবে যে শিক্ষার্থীরা এই জায়গাগুলো যদি পড়াশোনা করে আসে তাহলে আমরা এই জায়গাগুলো নিতে পারবো। সরকার তো এই জায়গাগুলো নোটিশ করতেছে না, দায়িত্বশীল জায়গাগুলো তো তারা এই কাজগুলো করতেছে না। আপনি একটা যদি খেলে আমাদের শিক্ষিত বেকার 12 লক্ষ, আমাদের যে ভ্যাকেন্সি আছে তাহলে এই ভ্যাকেন্সি ফিল আপ করা 10 মিনিটের ব্যাপার। কিন্তু সরকারকে আদৌকে আজ পর্যন্ত উদ্যোগ নিচ্ছে বেকারদের নিয়ে? কখন উদ্যোগ নেয়নি। আমাদের বয়সের ব্যারিয়ারে ফালায় রাখার অন্যতম কারণ এই আমলাদের এবং কিছু অসৎ মন্ত্রী এমপিদের কি করা, পকেট বাড়ি করার ধান্দা করা। দেখেন, একটা আপনার কথার সঙ্গে আমি একটা জায়গায় যোগ করি। আমি এইটা বিশ্বাস করি যে 31 বছর একদিন হয়ে গেছে, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার কিচ্ছু হবে না। আমি এটার ঘোর বিরোধী। আমি মনে করি চাকরি অপশনাল। চাকরি না করলে আমার জীবন শেষ, চাকরি না করলে আমার কোনো সোসাইটি থাকছে না, সরকারি চাকরি আমার ধ্যান জ্ঞান হইতে হবে। এই যে মানসিকতা, এই মানসিকতার আমি 100তে 100 বিরোধী। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী এর জন্য দায়ী কে আপনি আমাকে বলুন। আমি বলছি এর জন্য আমার কাছে লাগে, এর জন্য ব্যক্তিগতভাবে দায়ী হচ্ছে আমাদের হীনমনস্কতা। আপনি নিজেই আন্দোলনের সঙ্গে আছেন, আপনি নিজে আজকে একজন লয়ার, নিজস্ব ব্যবসা পেশায় আছেন, তারপরে আপনি মানুষের জন্য এই আন্দোলনটা করছেন। কই, আপনার তো বসে থাকলেও চলতো, আপনি তো করলেন না। আপনি নিজের মতো করে জায়গা করে নিয়েছেন, হ্যাপি উইথ ইট, আপনি যোগ্যতা প্রমাণ করছেন। তো আপনার কথা আমি একমতের পাশাপাশি একটু দ্বিমত পোষণ করি। অবশ্যই ভাই, সিস্টেমের কারণে আমাদের এই বাস্তবতা। না, মোটেই না, মোটেই না। আপনি যদি এই বেরাজাল না থাকতো, ভাই আমি আবারও বলছি, যদি সিস্টেম ধরেন আমাকে বেরাজাল না থাকতো, আমি তাহলে কিন্তু প্রশ্নটা আসতো না। শুরুতেই বলি, আমি কিন্তু মনে করি একদম এটার সঙ্গে একমত যে 35 করতে হবে, কোনো মানে নেই। 65 পর্যন্ত হইতে হবে। 35 না, আমি 65 পর্যন্ত রাজি। একদিন বয়স থাকলে আমাকে দিতে হবে। রাইট, আমার রাইট, কিন্তু আমাকে এটা অপশনাল দিতে হবে, যে আমি চাইলে ঢুকবো, না চাইলে না ঢুকবো। আর এই যে অপশনাল মেন্টালিটি, এইটা আমাদের সমাজ ক্রিয়েট করে না ভাই। আমরা মনে করি চাকরিই লাগবে, আমাদের ওই সরকারি চাকরিই লাগবে, নাহলে লাইফ নাই। এইটাও কিন্তু ঠিক না ভাই। একটা পয়েন্ট করি এখানে, বিসিএস এর ক্ষেত্রে একটু আপনার সাথে অ্যাড করতেছে। আপনি যে প্রশ্নটা, যে মানুষের ভাবনাগুলো কোন জায়গায়, স্বপ্ন সবারই থাকে ভাই। স্বপ্ন তার মেধা দিয়ে আমি আমার চেষ্টা দিয়ে যদি আমি বাস্তবায়ন করতে চাই, আপনি বাধা দেওয়ার কি? নাম্বার 1। নাম্বার 2 হলো আপনি দেখেন, এখানটাতে মানুষ প্রশ্ন করে যে ধরেন 24-25 পড়ালেখা শেষ, 5 বছর পরীক্ষা দিয়েও যদি আপনি না পারেন, আপনার 10 বছর পরীক্ষা দিয়ে পারবেন, তাহলে নতুন ছেলেটা 10 বছরের সাথে তো 5 বছরের তুলনা হবে না। বড়দের কাছে তো ছোটরা অটোমেটিকলি হারিয়ে যাবে। নোটেড। এখানে জ্ঞানের ঘাটতি। জি, এই জায়গাটা একটু এই জায়গাটা জ্ঞানের ঘাটতি। এখন আমি 5 বছর খালি আমি এখানে পড়বো, আমি অনার্স শেষ করে আমি চাকরি বাজারে যাব। আমি চাকরি বাজারে যাব যখন লাস্ট 1 ইয়ারের দিকে যাই, কীভাবে যে আমি বলি আমার পরিবার করি, দিন আনে পান্তা ফোরাই, কষ্ট করে ঋণ করে আমি কোনো রকম অনার্সটা শেষ করছি। আমার এই মুহূর্তে চাকরি বাজার 3 বছর সময় দেওয়ার মতো আমার ক্যাপাবিলিটি নাই। আমি তাৎক্ষণিক কোনো একটা সরকারি বেসরকারি আদর্শকারী ব্যবসায়ী আমি চিন্তা করতে পারি। আমার কি সেই জায়গাটা ক্ষেত্রটা কি থাকতে হবে না? এই জায়গায় আমি আপনাকে থামাই। মনে করেন যে আপনি চাকরিতে ঢুকে গেলাম পড়ালেখার পাশাপাশি, আপনি তখন বিসিএস দিলেন না, যেটা ফরেন কান্ট্রিগুলোতে হয়, যেটা বিসিএস আপনি দিলেন না, দিলাম না, 5 বছর পরে দিলেন। এটাই তো আপনি বলতে চাচ্ছেন যে আমার যখন সময় আমি তখন দিব। হ্যাঁ, আমার ঠিক এই জায়গাটাই আমার প্রশ্ন
যে 5 বছর আপনি আরো বেশি জ্ঞান অর্জন করলেন প্র্যাকটিক্যালি, দুনিয়া দেখলেন বেশি, প্র্যাকটিক্যালি জ্ঞান অর্জন করলেন, তাহলে এই মুহূর্তে অনার্স মাস্টার শেষ করা একটা ছেলে যে চাকরিতে পরীক্ষা দিতে আসবে তো শুরুতে আপনার কাছে নাই হয়ে গেল, হ্যাঁ হোক, তাতে কোনো তার মানে তারও এই 5 বছর ওয়েস্ট করতে হবে আপনার সমান আসতে গেলে, এবং সে 5 বছর ওয়েস্ট করবে মানে তার নিচে আরো 5 লাখ মানুষ দাঁড়ায় গেল তার সাথে ফাইট করার জন্য, যে আমি তো এদের সাথেই যাইতে পারি না। তার মানে আপনার লজিক অনুযায়ী আরো বেশি কেওয়াস ক্রিয়েট হচ্ছে তো ভাই। নো কোনো কেওয়াজের কোনো সুযোগ নাই। আমি যদি আমার একটা কর্মক্ষেত্রে ঢুকলাম আলটিমেটলি এখানে হ্যাজার্ড থাকতে পারে, ভালো না লাগতে পারে, পোষাইতে না পারে, কিন্তু আপনি যতদিন আপনি বাইরে থাকতেছেন ততদিন আপনি সিনিয়র হচ্ছেন, অন্যদের চেয়ে বয়স বেশি হচ্ছে, মেধা বেশি হচ্ছে, যোগ্যতা বেশি হচ্ছে, দর্শন বেশি হচ্ছে, অভিজ্ঞতা বেশি হচ্ছে, আর এই আপনার অভিজ্ঞতা নিয়ে নতুন একটা ছেলে আপনার সাথে ফাইট করে পারবে না। কেন পারবে? এটা রিয়ালিটি। না যদি তাই পারতো তাহলে আপনিও পারতেন বড়দের সাথে ফাইট করে। এখানে এজ ডাজন্ট ফ্যাক্ট। না আমি এখানে বলছি অভিজ্ঞতার কথাই বলছি। আমি তো অভিজ্ঞতার কথাই বলছি। আপনি তো অভিজ্ঞতা নেওয়ার জন্য চাকরি করলেন, অভিজ্ঞতা নেওয়ার জন্য ব্যবসা করলেন, পরে আপনার মনে হলো বিসিএস দিব, আপনি তখন আসলেন। অভিজ্ঞতার জন্য বলি না, এখানে বাস্তবতার কথা বলছি। বাস্তবতার তো চাকরি করে তো অভিজ্ঞতা হচ্ছে, ওটা তো হবেই। চুটালে মাথা আসবে ভাই, ওইটাই। তার মানে তো আপনার মাথায় অলরেডি বুদ্ধি বেশি হয়ে গেল, এখন অভিজ্ঞতা বেশি হয়ে গেল, তাহলে নতুন ছেলে আপনার সাথে ফাইট করে কেন পারবে? পারবে না তো। কেন পারবে না? কারণ তার তো কিছুই নাই যেগুলো আপনার যোগ হচ্ছে। এখানে তো বয়সের বিষয়টা কেন আনবেন আপনি আনবেন মেধার বিষয়টা। আমি খাতায় কি লিখছি, মেধা যদি ওকে ফাইন, তার মানে কি এইটা হইতে পারে ভাই যে একজন, আমি যেমন অনেক পরীক্ষা আছে জীবনে, একবার দেওয়া যায়, দুইবার দেওয়া যায়, সেইটা করা যাইতে পারে যে 40 বছর পর্যন্ত বয়স পরীক্ষা দিতে পারবে দুইবার, হতে পারে, তাই না? তাইলে আপনার সাথে আমার লজিক মেলে, এছাড়া তো মিলে না। আপনি 10 বছর ধরে প্র্যাকটিস করবেন, তারপরে এসে আজকে যে নতুন আসছে তার পারার কোনো চান্স নেই, তার ম্যাচুরিটিতেই পারবে না, কারণ প্রশ্ন এমন থাকে 19.5 থাকে। শুনেন, এখানে আমরা চাকরির যে মানে মেধার যে অবাধ সুযোগ, সেই কথাটা আমরা মেধার অবাধ সুযোগ বলতে যেটাকে বোঝাচ্ছি আমরা। কিন্তু একজন বারে বারে পরীক্ষা দেবে আর মেধার সুযোগ হবে, এটা কিন্তু ভাই মেলে না। পরীক্ষা তারাই দিবে যাদের মেধার সক্ষমতা কম। কিন্তু যদি আপনি সুযোগ ক্রিয়েট করে দেন তাহলে ওই সুযোগ সবাই নেবে। আমার 40 বছর পর্যন্ত বয়স, 45 বছর পর্যন্ত বয়স, 25 থেকে 45 পরীক্ষা দেবে। আমি একজনকে চিনি 13 বার বিশেষ পরীক্ষা দেওয়ার পরে হয়েছে ভাই। হতে পারে যদি ঘটনা তাই ঘটে যে 13 বছর পরে দিতেছে আর যে আজকে দিতেছে, আকাশ পাতাল পার্থক্য সরকার নিজে করে দিচ্ছে, সেটা হইতে পারবে না। ঢাকা ইউনিভার্সিটির মতো হোক, 2 বার পরীক্ষা দিতে হবে, শেষ। তুমি 10 বছর পরে দাও, 5 বছর পরে দাও, আপনি বয়স পুরা চাওয়াটা কিন্তু ভাই ডিফিকাল্ট। কোনো ডিফিকাল্ট নেই। কেন ডিফিকাল্ট? শর্ত প্রযোজ্য হইতে হবে। তাহলে আমি একটা জিনিস বলি, বিসিএস মানুষের একটা স্বপ্নের জায়গা। অবশ্যই। হ্যাঁ, আপনি দেখেন যদি আজকে সার্কুলার দেয় 3 লাখ প্লাস, সব বাঙালির স্বপ্ন এটা, 3 লাখ প্লাস আবেদন করবে। আপনি দেখেন আপনার কথার উত্তর চলে আসতেছে, বলেন 3 লাখ প্লাস আবেদন করবে, এখানে ফ্রেশার হবে সর্বোচ্চ 50,000। বাকিগুলা কি করে? কোনো না কোনো জায়গায় অভিজ্ঞতা নিচ্ছে, চাকরিতে ইনক্লুডিং আছে। আপনি আবার 100% প্রমাণে দেখাইতে পারবো। এখানে 3.5 লক্ষ যে আবেদন করে বিসিএস এ, তার 50,000 প্লাস মাইনাস হতে পারে যারা ফ্রেশার্স, নতুন অনার্স কমপ্লিট করছে। বৈষম্যের শিকার হইলে সেটা বৈষম্য। একজন মানুষকেও অপরাধের শিকার হইলে সে ভুক্তভোগী, তার বিচার হইতে হবে। একজন মানুষকে আপনি বিনা বিচার পাইতে দিবেন না, বৈষম্যের শিকার করতে দিবেন না। বৈষম্যের যদি স্বীকার করতে না দেন তাহলে ওই যে 50,000 আর 2.5 লাখের মধ্যে তো ইনস্ট্যান্ট বৈষম্য হয়ে গেল না। বৈষম্য কেন হবে? আপনি তো বলতেছেন একজন ফ্রেশার 50,000, এটা তো মেধার অবাধ বিচরণ। আমি যদি ক্যাপাবল হই, আমি যদি মেইনটেইন করতে পারি। অভিজ্ঞতা আর মেধা দুটো কিন্তু দুই প্রত্যয় না, এখানে তো মেধার যাচাই করা হচ্ছে। দুই প্রত্যয় ভাইয়া। শুনুন, আমি সব সময় এক্সপেরিয়েন্স ম্যাটার, অলওয়েজ এক্সপেরিয়েন্স ম্যাটার। আমি এটা বলি মেরিট ম্যাটার। আজ পর্যন্ত ইংরেজিতে দেখি নাই আমি। ভাই আমি যেটা বলছেন এক্সপেরিয়েন্স ম্যাটার, এই লাইনটা শুনছেন তো আপনি? আমি একটা চা বিক্রি করেন, তো চা বিক্রি করে যদি আমি আমার পরিবারটাকে স্বাভাবিক আমি যদি মনে করি আমি বিশেষ পরীক্ষা দেই, এই ইস্যুই না তো সরকারের জন্য। আপনি অভিজ্ঞতা, চা বিক্রির অভিজ্ঞতা আমার বিশেষ কাজে লাগবে। কাজে লাগবে। আমাকে তো আমার অনার্সের সার্টিফিকেট আবেদন করতে হবে। আমাকে স্টাডি করে জেনে তো চায়ের দোকানে টিভি থাকে, পত্রিকা থাকে, মানুষ আলাপ করতেছে, আপনি তো নিতেছেন ব্রেনের মধ্যে, আপনার তো তার অভিজ্ঞতা বেড়ে গেল। এটা তো তার অপরচুনিটি নিবে না। আচ্ছা, দিস ইজ মাই কোশ্চেন। অপরচুনিটি হলে সমান হইতে হবে। যে আজকে 50,000 তার জন্য সমান হইতে হবে, যে 2.5 লাখ তার জন্য সমান হইতে হবে। অপরচুনিটি আলাদা হইতে পারবে না। আপনি 10 বছর সময় নিয়ে 2.5 লাখ মানুষের এক্সপিরিয়েন্স হলো, অপরচুনিটি হলো 100, আজকে যে 50,000 তার জন্য হলে 50, তাহলে তো হবে না ভাইয়া। এই জায়গাতে মিনিমাইজ করতে হবে আপনার আন্দোলনে। এই সিস্টেমগুলো কাদের? আমাদের। আপনি তো দাবি উঠাচ্ছেন, সো আপনাকে সমাধান দিতে হবে। আমি তো আপনি যদি দাবি উঠান তাহলে আপনাকে দুইটাই সমাধান দিতে হবে, যে 10 বছর খাচ্ছে, 10 বছর পরীক্ষা দিচ্ছে, সেও সমান অধিকার পাবে, সমান সুযোগ পাবে, সমান অভিজ্ঞতা পাবে। যে আজকে পরীক্ষা দিচ্ছে সেও সমান সুযোগ পাবে, সমান অধিকার পাবে। এইটাই করতে হবে। এইটাই হচ্ছে বৈষম্যহীনতা।
10 বছর পরে পরীক্ষা দেওয়া আর আজকে পরীক্ষা দেওয়া সমান অধিকার হইল না ভাইয়া, ওজনেই হইল না। কেন একটা ছোট মানুষ আপনাদের ভাই ডাকতে বাধ্য। এটা তো তাহলে আপনি আমলাদের মতো কথা বলেন না, এটা আমরা reality, মনে করে যে brother, এটা reality। এটা তো আপনি আমলাদের মতো কথা বলেন ভাই। আমি শুরুতে এখানে- বলছি আমি বয়সসীমার রাখার বিপক্ষে, কিন্তু আমি এটাও বিপক্ষে কেউ 10 বার পরীক্ষা দিলে সে হবে অভিজ্ঞ হবে, কেউ একবার পরীক্ষা দিলে অভিজ্ঞ হবে না। সো পরীক্ষায় পার্থক্য অ্যাকর্ডিং টু মাই থিং, পরীক্ষায় পার্থক্য থাকতে হবে, হয় একবার নাহলে 2 বার, শেষ। বছর 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 করতে করতে ভাই অন্ধ মানুষও তীর মারলে 10 বার মারলে একবার লাগবে, ভাই, এইটাই রিয়ালিটি। বা আপনি যেটা বলতেছেন সেটার সাথে আমি একটু দ্বিমত অবশ্যই, বলতে কি নাহলে তো মিলে না। অনেক বেশি দ্বিমত ভাই। অবশ্যই। কারণ কি ভাই, বলেন। আপনি কিছুক্ষণ আগে উদাহরণ দিলেন বহির্বিশ্বের দিকে তাকালে, ঠিক আছে, বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশকে আমি তুলনাই করতে চাই না। তুলনাই করতে চাই না, ঠিক আছে, এটাও মানলাম যে বাস্তবতার দিকে আমাদের তাকাইতে হবে, সেটাও মানছি, আমরা সেটাও বলতেছি, কিন্তু দ্বিমত এই জায়গায় ভাই, আমরা যারা বাংলাদেশের প্রেক্ষাপটে জি, অনেক কষ্ট করে একটা সার্টিফিকেট অর্জন করি, কেন ঠিক আছে? করি? তা আবার দেখা কেন যাচ্ছে করি? এই সার্টিফিকেট অর্জন করার অনেকগুলা মোটও থাকে মানুষের। প্রধান তাকে চাকরি করবে। হ্যাঁ, প্রধান না, যারা আমরা মধ্যবিত্ত গ্রাম থেকে আসছি, অনেকেরই মনে হয় যে আমাদের আসলে সিঁড়িটাই সামনে এগিয়ে যাওয়ার। এই সিঁড়ি ছাড়া আমাদের আসলে 2 হাত দিয়ে পরিশ্রম করে এই বাংলার মাটিতে আপনি কোনো কিছু করা এই যেমন খুব কঠিন, তাই অনেকে স্বপ্ন হিসাবে বেছে নেয়। তবে অনেকে সরকারি চাকরিতে, বিশেষ করে যারা হাই মানে অনেক উচ্চবিত্ত মানের যারা আছে, তারা সার্টিফিকেটটা নেয়, তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য বা নিজস্ব মানে একটা গ্র্যাজুয়েশন নেওয়া দরকার। এক একজনের মোটো এক এক ধরনের ভাই। তো বাংলাদেশের পার্সপেক্টিভে চাকরিতে প্রবেশের বয়সসীমাটা আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাচ্ছি, এবং অলরেডি গতকাল আমরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয়, উনি একজন আমলা ছিলেন, আপনি জানেন, উনি অ্যাডমিন ছিলেন, ডিসি ছিলেন, উনি বিষয়টা খুব পরোক্ষ করছেন এবং বহির্বিশ্বের সাথে তুলনাও করছেন যে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি এখনও উন্মুক্ত করার মতো এখন উপযোগী হয়নি বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ আমাদের সেই ক্যাপাবিলিটি এখনো তৈরি হয়নি। তবে আমাদের বাংলাদেশে এও মানতে হবে যে তোমরা যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করতেছো, তোমরা কিন্তু অনেক ক্ষেত্রে বঞ্চিত। যে রাজনীতিক 3 বার টার্ম পরিবর্তন হয়ে গেছে, প্রেক্ষাপটগুলো কেমন? 3 বার শেখ হাসিনার আমলে সময় দিতে হবে। শেখ হাসিনার আমলে দেখা যাচ্ছে যে লাস্ট 4 বছর তো আন্দোলনের উপরেই গেছে, পরীক্ষা দেওয়ারই টাইম পায় না মানুষ, পরীক্ষা দেওয়ার টাইম পায় না বা হয়নি, অটো পাসের মতো অবস্থা হয়ে হ্যাঁ, গেছে। এখানে একটা বৈষম্য হয়েছে যে অমুক দল করে তমুক দল করে, এই কারণ নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, যার ফলে একটা শ্রেণী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা স্যারের কাছে আবেদন করছি এই ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের উপর বেসিস করে আপনি অন্তত অস্থায়ীভাবে হলো 37 থেকে 40 যারা এর ভিতরে অন্তত 2 থেকে 3টা বছর চোখ বন্ধ করে আবেদন করতে পারে, তাদের মেধা যাচাইয়ের একটা সুযোগ তৈরি করে দাও। পাশাপাশি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমার দীর্ঘদিন ধরে রাজপথে মিনিমাম 35টা করে দিলে হবে কি, অবসর যেহেতু এখানে 59 আছে, তাহলে 25 আর 34 প্লাস 59 এটা ক্যাপাবল হয়। আর এই বয়স বৃদ্ধির বিষয়টি সরকারের একটা নিজস্ব মানে নিজের মত থেকে করা উচিত, আমাদের আন্দোলন করার কোনো দরকার পড়ে না, কারণ সরকারের এই মোটো হওয়া উচিত। আন্দোলন না করলে তো বাংলাদেশে কিছু হয় না। এটাই হচ্ছে বাংলাদেশের মূর্খতার জায়গাটা, এটা সরকার কেন বিপদে পড়ে এই জায়গা নিঃসন্দেহে। তো স্যার আমাদের শেষ পর্যন্ত পরামর্শ বলেন যে অস্থায়ীভাবে শিক্ষার্থীদেরকে আমরা ইনশাল্লাহ তোমাদের যে বিষয়টা ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আর স্থায়ীভাবে সেই বিষয়টি, যেহেতু গত সরকার একটা অর্ডিন্যান্স 32 আছে, সেটা ওই ল আকারে ওটা আমরা আলাদাভাবে করে দিব। আর তোমাদের বিষয়টি বিধিশাখা আলোচনাধীন আছে এবং একটা খসড়া রেডি করে আগামী সপ্তাহ তোমাদেরকে নিয়ে একটা প্রেস ব্রিফিং করে ইনশাল্লাহ ওই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে রিপ্লেস করব। উনি যদি তোমাদের অনুমোদন দেবে ইনশাল্লাহ। ভাই আপনি এবার আমার স্যারের আলহামদুলিল্লাহ ওভারঅল আলোচনার ফলপ্রসূ। ভাই এবার আপনি আমার লজিকটাকে একটু খাটান তো, বলেন। আমি তো আপনার লজিক খাটানোর জন্য প্রস্তুত আছি, প্লিজ। আমি যেটা বললাম যে ধরেন আমি 55 পর্যন্ত বয়স সীমা দিতে রাজি, হ্যাঁ দেন যে কেউ 55 পর্যন্ত দিতে পারবে, 5 বছর চাকরি করবে, সে 60-এ গিয়ে অবসর নিল হতে পারে। কিন্তু ধরেন যেহেতু একটা কথা উঠতেছে যে বয়স বেশি, জানে বেশি, অভিজ্ঞতা বেশি, আমরা কি পরীক্ষার সীমা করে দিতে পারি কিনা যে একজন মানুষ সর্বোচ্চ 2 বার পরীক্ষা দিতে পারবে? আমি আমার যে অর্জিত সার্টিফিকেট এটা কোথাও কোনো ভেরিয়েশন না থাকুক, বাংলাদেশ মানে এইটা পারি কিনা? আমি স্বপ্ন দেখি। ধরেন আপনি উকিলি প্যাচ দিয়ে কথা বললেন না, আপনি এইটুকু বলেন যে যেন কেউ বেশি বয়স আর অভিজ্ঞতার সুবিধা নিতে না পারে, এই জন্য আমরা ইউনিভার্সিটিগুলোর মতো 2 বছর করে দিতে পারি কিনা। যদি আপনি উন্মুক্ত রাখতে চান তাহলে তো ইউনিভার্সিটিগুলোতেও বলতে হবে যে তোমাকে উন্মুক্ত করে দাও, কারণ ব্যাপারটা তো একই, ইউনিভার্সিটিতে পাশ করে তো চাকরিতে যাবে। সো আমি 40-এ গিয়ে মনে হলো আমি ইউনিভার্সিটিতে কেন পড়তে পারবো না, সো আমাকে ঢাকা ইউনিভার্সিটির সুযোগ করে দাও। কারণ আপনি তো পরের আন্দোলন সেটাই হবে, ধারাবাহিকই তো পরের আন্দোলন সেটা হইতে বাধ্য। আমি লিখে দিতে পারি যদি এইটা হয় পরের আন্দোলন এটা হবে যে ইউনিভার্সিটিতে 2 বছর থাকতে পারবে না, 5 বছর 7 বছর আমি যতদিন পরে ইচ্ছা দিব।
অন্য অনেক ইউনিভার্সিটিতে আছে, রাইট? আছে তো। তার মানে তো ঘটনা ওই দিকেই যাবে, আমি সেটাই ইঙ্গিতটা বুঝতে পারতেছি। বলেন, আপনি আমার যুক্তিটা খুব ঠকটাবেন মনে ভাই, হচ্ছে। আমি আসলে ব্যক্তিগতভাবে মানে আপনি এইটা আমাকে বলেন যে দুইবার দিতে দিলে অসুবিধা কোথায়? বেরিয়ারটা আসলে মানে আপনার এই আলোচনায় বেরিয়ার না, এইটাও একটা মানদণ্ড। হ্যাঁ মানদণ্ড। এইটা মানদণ্ড। ওইটা বললাম, অন্ধ তীর মারতে মারতে একবার না একবার সে মাঝখানে লাগবেই। আপনি 10 বার পরীক্ষা দিলে একবার না একবার আপনার সবকিছু মিলে যাবে, যেটা আপনি পড়িয়েছেন সেটা হবেই একবার না একবার। না এটা আমি অসুবিধাটা কই? দুইবার দিলে অসুবিধা কই এটা বলেন। না, দুইবার দিলে বলতে আমার কাছে মনে হয় যে যাচাই করার যে সিস্টেমটা আমাদের দেশে আপনি 10 বছর 50 বছর পরে দেন, কিন্তু দুইবার দিতে পারবেন, তাহলে অসুবিধা কই? বারের যে বিষয়টা, এটা হয়েছে কি আমাদের দেশের যে বিভিন্ন সামাজিক বাস্তবতা, হ্যাঁ তাতে দুইবার দিলে বোঝা যাবে না। দুইবার দিলে না বোঝা যাবে বলতে যাচাই করার তো আপনি একটা মানুষকে যখন যাচাই করবেন, যাচাই করার তো বিভিন্ন মানদণ্ড আছে, বিভিন্ন তিনটা ভাবে দিবে, পরীক্ষা দিবে, লিখবে, এমসিকিউ দিবে আর তো হচ্ছে এখন ইন্টারভিউ দিবে। আমাদের দেশে যেটা হয় আর কি, অনেক সময় মানে মুখস্থ নির্ভর যে জিনিসগুলো চলে আসে, মুখস্থ নির্ভর। আপনি এদিক ওদিক কথা যাইতেছেন, আমাকে এইটা বলেন যে দুইবার পরীক্ষা দিতে দিলে অসুবিধাটা কোথায়? 70 বছরের পরীক্ষা দেন, কোনো অসুবিধা নেই, দুইবার দিলে অসুবিধা কোথায়? যেভাবে ইউনিভার্সিটিগুলোতে হয়। চাকরির পরীক্ষার ক্ষেত্রে দুইবার সঠিক না, দুইবার এখন আমাদের দেশে অলরেডি যেটা প্রচলিত আছে, হ্যাঁ যে না, প্রচলিত আছে, আপনি তো প্রচলিত জিনিস মানতেছেন না, আপনি বয়স বাড়াইতে চাচ্ছেন। তাহলে যদি এইটাও যোগ করা হয়, নতুন দুটো জিনিস আসলো, যেন ইয়ে না হয়, বৈষম্য না হয়, অসুবিধা কই? মানে একজন মানুষ দুইবার দিতে পারবে, সে যাই হোক, সঠিক, যত বছর ইচ্ছা। তো এটা আসলে এইভাবে ভাইবা দেখি নাই, কিন্তু কারণ এভাবে ভাবলে আপনার অসুবিধা আছে। না না, এভাবে ভাবলে আপনার অসুবিধা আছে। আপনি 14 বার পরীক্ষা দিয়ে বেশি জ্ঞান অর্জন করতে চান, অভিজ্ঞতা অর্জন করতে চান, সেটা ভাই তো হতে পারবে না। নিয়োগের ক্ষেত্রে যেটা আমি একটু জাস্ট বলেন। আমার মতামত দিতে চাই, এটা হচ্ছে যে আপনি বলতেছেন যে বেশি পরীক্ষা দিলে সে বেশি অভিজ্ঞ হচ্ছে। খুব স্বাভাবিক। হ্যাঁ, বেশি অভিজ্ঞ হচ্ছে, বেশি 10 বার করলে একটা জিনিস বেশি আসবে। 10 বছর একটা বই আমার কাছে থাকবে, এমসিকিউ 10 বছর, A to Z বাংলাদেশে মুখস্থ করে ফেলতে পারবো। আচ্ছা, মুখস্থ তখন তার তো যে আর আপনার সমান আসতে গেলে একটা ছেলেরও 10 বছর পড়ে থাকতে হবে, তার মানে পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। অলরেডি ধরেন একটা লোক যে 10 বছর ধরে পড়তেছে, হ্যাঁ, তার সাথে আপনি পারবেন না তো। তার তো ইয়াংটা পারবে না। এখন আমার আসলে কাকে দরকার? আমি যে নিয়োগ দিব, ও তার মানে আপনি চাচ্ছেন সব বুড়া মানে বৃদ্ধ মানুষের আসুক, বয়স্ক মানুষের আসুক, বৃদ্ধ বা যারা নতুন জেনারেশন, নতুন টেকনোলজি, নতুন চিন্তা ভাবনা, তারা আসবে না। অল্প বয়স বা বেশি বয়স সেটা নিয়ে কথা না। অবশ্যই কথা, কে বলছে? আমার আব্বা আর আপনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সে কিছু বুঝবেই না এখনকার কোন দেশের সঙ্গে কোন পররাষ্ট্রনীতি চলতেছে। না, আমার আসলে দরকার কাকে? আমার সার্ভিস যে ভালো দিতে পারবে, হ্যাঁ, দেশে যে সেবা করতে পারে, তাকেই তো আমার দরকার। বুঝতে পারছি ভাই, আসেন আলোচনা। মাইকটা নেন, মাইকটা। আমি বলি, জি, পরীক্ষা কেন নেয়? হ্যাঁ, পরীক্ষা করলে বাদ দেওয়ার জন্য নেওয়া হয়। পরীক্ষা করে নেওয়ার আগে চিন্তা করে যে 2 জন নিবে, পরীক্ষা দেয় 198 জন, মেজরিটি বাদ দিয়ে দেওয়া হয়। পরীক্ষা সিস্টেমে কিন্তু আপনার বলা আছে যে আমি কাকে নিব কাকে নিব না, রাইট। ঠিক আছে। আরেকটা বিষয় হলো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি শিক্ষা ব্যবস্থাতে তাকান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বেরোই হয়তো বা অনার্স 5 বছর লাগে না, বা আইবিএ তো আপনার দেখা যায় 3 বছরের বা 4 বছরের সুই করে বেরিয়ে পড়ে। আচ্ছা, আমার 5 বছর আবার লাগতেছে একটা ভাই। ছেলে যখন ওই অজপরা গায়ে মানে একটা জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে পড়ে, তার সার্টিফিকেট সিস্টেম এগুলো অর্জন করতে 28 বছর লেগে যায়। তো বৈষম্য তো করছেন আপনি সিস্টেমের কারণে, এটা আমাকে দায়ভার দিলে তো হবে না। আমি এখানে নেতৃত্ব দিতে আসছি, আমি কথা বলতে আসছি, আমি অবশ্যই মেজরিটি মানুষের কথাই বলবো। আমি বলি ঠিক 3 বছরের মাথায় অনার্স পরীক্ষা দিলে বা 4 বছরের মাথায় অনার্স পরীক্ষা দিলে একটা সার্টিফিকেট আছে, নামে অ্যাপিয়ার সার্টিফিকেট, সেটা দিয়ে আবেদন করা যায়, এটা বাংলাদেশের নিয়ম। তো আপনার সার্টিফিকেট পাবেন হাতে 28, ওই পর্যন্ত তো আপনি অপেক্ষা করার দরকার নেই। পরীক্ষা দেওয়ার পরের দিন আপনি অ্যাপিয়ার সার্টিফিকেট নিতে পারবেন। এক্স্যাক্টলি। কিন্তু তো তাহলে আপনার কথা আপনি ইনস্ট্যান্ট নাই হয়ে গেলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এটাই বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে 23 বছর অনার্স শেষ করতে পারতেছে, এটা ওই ইউনিভার্সিটি সিস্টেমের কারণে। আবার বাংলাদেশের আইনের সিস্টেমের কারণে একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী ওই সেই সার্টিফিকেট অর্জন করতে লাগতেছে 28 থেকে 29 বছর। কোন কোন ক্ষেত্রে আবার ওই যে ডুয়েটে ইঞ্জিনিয়ারিং যেটা করে হাতে পাওয়া আর ফাইনাল পরীক্ষা দেওয়ার মধ্যে আকাশ পাতাল। ওই ফাইনাল পরীক্ষার কথাটাই বলতেছি আমি। জি, ফাইনাল পরীক্ষা আমার আলোচনাটা 4 বছর পরীক্ষা, আমার আলোচনার মূল কাজই হলো আমি প্রস্তুত কিনা পরীক্ষার জন্য, মানে চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য, সেটা অ্যাপিয়ার্ড হোক বা অনার্স কমপ্লিট হোক। আমি কিন্তু শুরুতেই বলতেছি ভাইয়া, আমার কোনো ইয়েতে ঝামেলা নাই বয়স বেশি করার জন্য, আমার ঝামেলা বৈষম্য যেন না হয়। বৈষম্য তো এই জায়গাটাই। আপনি 30 বছর নেন, না না না, ধরেন আমি আপনার সঙ্গে একমত হইলাম যে 45 বছর পর্যন্ত পরীক্ষা দেওয়া যাবে, রাইট? একমত আমি আপনার সঙ্গে। আমাকে মেক শিওর করতে হবে 28 আর 45-এর মধ্যে পার্থক্য নেই। মেক শিওর করেন? অবশ্যই মেক শিওর করব। কিভাবে? খাতা কলমে লেখা, আমি পরীক্ষা, আমি মেধা ভাই, আমি বয়সের ভাই, সারা জীবন বয়সের ফ্রেমে আমি তো বয়সের ফ্রেমে বাধা, আমি না জায়গায় যাবে না। আমি একমত, সার্টিফিকেট আছে, আমি একমত। শুধু আমাকে এইটা মেক শিওর করবেন, আপনি 28 বছর পরে যে পরীক্ষা দিলেন, তারপরে জীবন আর কিছু পড়বেন না, কিছু দেখবেন না, কিছু শুনবেন না, কিছু অনুধাবন করবেন না, আপনি স্থির হয়ে বসে থাকবেন রুমের মধ্যে। তাইলে যে আজকে বাড়াইলো তার সাথে আপনি সমান, নাইলে আপনি উপরে। আপনি আমার স্বাধীনতা হরণ করতে পারবেন? এক্স্যাক্টলি ব্রাদার।
আপনি স্বাধীনতা অর্জন করে 28 থেকে 45 পর্যন্ত পড়বেন, জ্ঞান অর্জন করবেন, অর্থনীতি করবেন, তারপরে আপনি 28-এর সাথে তুলনা করে বলবেন আমরা দুজন সমান ভাইয়া। সেটা তো দেখবেন না ভাই, কখনোই পরীক্ষার খাতায় লেখা থাকে না ভাই, বিশ্বাস করেন। পিলি রিটেন ভাইভাতে কোথাও লেখা থাকে না কে 28 কে 16, লেখা থাকে লেখার কে ধরনে, 19, কখনো লেখা থাকে লেখার ধরনে, তাই তো? আমাকে নিয়োগ দিচ্ছেন কিসে, বয়সের পেতে? লেখার ধরনে মেধাতে দিয়ে আপনি নিয়োগ দিচ্ছেন। এই যে 200 কথা বলতেছেন কেন ভাইয়া? না 80 এই যে 13 বছর আপনি কি করলেন? আমি বেঁচে ছিলেন, অবশ্যই জীবিত আমি ছিলেন, আলো নিঃশ্বাস বাতাস নিছেন, খাইছি। আলো বাতাস নিছেন, অভিজ্ঞতা অর্জন করছেন। আমার রিল্যাক্স করছি, আপনি অভিজ্ঞতা অর্জন করছেন। এই শব্দটা আপনি কেন মানতেছেন না? দা নিউজ পত্রিকা পড়ছি। বদ্দা আপনি এটা কেন মানতেছেন না যে অভিজ্ঞতা আপনি তার চেয়ে আগে? কেন মানতেছেন না এটা আপনি? আমি অভিজ্ঞতা অর্জন করলে আপনার সমস্যাটা কোন জায়গায়? রাইট, আমার সমস্যা কোথায় আমি অ্যানসার দিচ্ছি। দেন অনভিজ্ঞ লোক আর অভিজ্ঞ লোককে এক পাল্লায় ওজন করা যাবে না। সরি, সেটা বাদ দিয়ে দিবেন আপনি পরীক্ষাতে। আপনি খাতা প্রশ্ন করবেন। আসি অভিজ্ঞ লোক আর অনভিজ্ঞ লোককে একসাথে বিচার করা যাবে না, তাই তো? গেল। যদি তাই হয় তাহলে যেই ছেলেটা ফ্রেশার তার সাথে আপনি পরীক্ষা দিতে পারবেন না, সে অনভিজ্ঞ। সেটা কোথায় লেখা থাকবে পরীক্ষার খাতায়? বয়সে। পরীক্ষা যখন আপনি অ্যাপ্লাইয়ের সময় তো আপনাকে দিয়ে দিচ্ছে যে আপনি কি এই বছর পাস করছেন নাকি আগামী বছর পাস করছেন, আপনার তো লেখা আছে। সো ইনস্ট্যান্ট তো আপনার জায়গায় আপনি ওটাতে কি হবে আসতেছি। 13 বছর আপনি পড়ছেন, কম্পিউটার চালাইছেন, ইন্টারনেট চালাইছেন, আপনি দেখছেন, ওর চেয়ে বেশি জানেন, ওর চেয়ে তো বেশি জানছেন আপনি। এইটা আপনি কেন মেনে নিচ্ছেন না? যারা জব দিচ্ছে তাদের জন্য একটা আশীর্বাদ। এই ছেলেটা অভিজ্ঞতা নিয়ে, মেধা দিয়ে, পরিশ্রম করে আমাকে প্রমাণ করছে যে ভাই আমি বিশ্বাস করেন আপনাদের সাথে কথা বলতে শুরু করছিলাম মানে এই আশা নিয়ে যে আপনারা মুক্ত চিন্তার এবং যদি এন্টিলজিক থাকে সঠিকটা আপনারা মেনে নেওয়ার পক্ষের লোক। বাট বিশ্বাস করেন 100%। আই বিং হার্ট, আমি কষ্ট পাইছি কোথায় জানেন? আমি শুরুতেই বলছি আমি আন্দোলনের সঙ্গে একমত, কিন্তু আমি কষ্টটা কোথায় পাইছি? নিজেদের স্বার্থ দেখার জন্য আপনারা নতুন প্রজন্মের বিপক্ষে দাঁড়াইছেন। 100% আমি নতুন প্রজন্মের পক্ষে ভাই। ভাই এই যে একটা কথা, এই পুরো আলোচনা আমি রেকর্ডটা আপ করবো তো আপনি তো শুনবেন। আমি একটা কথা বারে বারে বলতে চাইছি যে ফ্রেশার আর যে অভিজ্ঞ তারা এক পাল্লায় ওজন হইতে পারবে না। আপনারা এটা কিছুতেই মানলেন না। আপনারা বলেন না যে অভিজ্ঞ সে এসে ঘাড়ে পাড়া দিয়ে দাঁড়াবে, ওর ঘাড়ের উপর পাড়া দিয়ে দাঁড়াবে কিসের? অভিজ্ঞতার। কিসের? জ্ঞানের। কিসের? বয়সের। কিসের? ম্যাচিউরিটির। আপনি ওর ঘাড়ে পাড়া দিয়ে ওরা দাবাই দিলেন। ওর যখন অত বড় হবে 13 বছর লাগবে, ডিপ্রেশন যাবে, এন্টি যাবে, ওই 13 বছর পরে ও আরেকজনের ঘাড়ে পাড়া দিয়ে যাবে। ট্রাস্ট মি ব্রাদার, ইটস নট ডান। আমি খুব কষ্ট পাইছি। আমি আপনার আন্দোলনের সঙ্গে 100% দ্বিমত পোষণ করছি ভাই। বলেন, ব্যাখ্যা দেন আমাকে, সন্তুষ্ট করেন। চাকরির বাজারের সাথে, চাকরির বাজার নট অনলি বিসিএস, অনেকগুলো সেক্টরে, সরকারি, বেসরকারি, আধা সরকারি, এইদিক ওদিক যায় না। আমাকে অভিজ্ঞতার বয়সটাকে কেন করতেছেন আপনি? এইটা ভাই আমি একটা কথা বলি, বোঝেন। চাকরি বাজারে কিন্তু চাকরির কিছু কন্ডিশন দিয়েই আপনাকে চাকরিতে প্রবেশ করতে হয়। সেখানে কিন্তু বয়সের ভেরিয়েশনটা দেওয়া থাকে যে আপনি 32 বছর বয়সে আবেদন কেন দেওয়া থাকে বলেন তো? এই যে বেরিয়েটা দিচ্ছেন কেন দেওয়া আছে? আমার কিন্তু একটা নৈতিক জায়গা আছে, এখানে আইনগত বাধা আছে যে আমাকে এই বয়সের ভিতরে পরীক্ষাটা দিতে হবে। কেন দিছে বলেন? সেখানে একজন যদি 26 বছরের চাকরি পায়, ওয়েলকাম। আবার আরেকজন যদি 31 বছর, 31 বছরের চাকরি পায়, এটা কি ওয়েলকাম। কেন 18-তে আর্মিতে ঢুকতে হবে? কেন 20-এর মধ্যে ইউনিভার্সিটি ঢুকতে হবে? কেন 30-এর মধ্যে চাকরি ঢুকতে হবে? একটা পয়েন্ট বলছি, এই যে তাই না, ওই যে আপনি যে কথা বলেন অভিজ্ঞতাটা, এই যে ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার, আর্মিতে যান, সৈনিকে যান, ফিজিক্যাল ফিটনেস একটা ম্যাটার। সেক্ষেত্রে হয়তো তারা বয়সের এখানে ইউনিভার্সিটি কি ম্যাটার? ইউনিভার্সিটি তো ওই যে ভর্তি যোগ্যতা আপনার জিপিএ কি নো আপনার বিসিএস এ যা জিপিএ কত এত হইলে আবেদন শোনো ভাই, বিসিএস এ যা রাজশাহী, জাহাঙ্গীরনগর, ঢাকা সব একই সেম ফরম্যাটে পরীক্ষা। বিসিএস তো শুধু রাজশাহী না, আবার জাতীয় আমি বিসিএস এর যে ফরম্যাট, বয়স, এমসিকিউ, এটা ওটা ইউনিভার্সিটি তো সেম। তাহলে ইউনিভার্সিটি 2 বছর মাইনে নিলেন কেন আপনাকে? ইউনিভার্সিটি 2 বছর কই মেনে নিলাম? হ্যাঁ, 2 বছরের মধ্যে ইউনিভার্সিটি পরীক্ষা দিতে দেয়, নাহলে তার ভর্তি নেয় না। ওটা তো শুধু ইউনিভার্সিটি তার নিজস্ব তাদের যে আইন আছে। কেন? লজিক কি আপনার? এক্সপ্লেনেশন লজিক কি? তাদের যে আমার এক্সপেরিয়েন্স হলো ওদের অনার্সে 4 বছর, মাস্টার্সে 1 বছর, বা 32-এ কে 4 বছর করুক, আপনি কেন মেনে নিচ্ছেন? অনার্সের লিমিটে 7 বছরের ভিতরে করতে হবে, এটা নিজস্ব বিশ্ববিদ্যালয়ের যে কোড আছে। কেন? আপনার লজিক কি বলে? যেহেতু আপনি এটা নিয়ে আন্দোলন করছেন, আপনার সেই লজিক জানা। এটা অপশনও আছে। লজিক কি? ওপেন ইউনিভার্সিটিতে যান, আপনার বয়স যত হোক আপনি অনার্স সার্টিফিকেট দিতে পারেন। তারপর ওই যে জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে 2 বছর কোর্স করতে পারবে, বিএ করতে পারবে, অবাধ সার্টিফিকেট সুযোগ আপনার আছে। আমি যে 4টার জায়গায় দাঁড় করাইলাম, ইউনিভার্সিটিগুলো বেসিক বড় ইউনিভার্সিটিগুলো বয়স সীমা কেন দিচ্ছে? তাহলে আপনার কি মনে হলো?
অনার্স মাস্টার্সের পরে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা ইউনিভার্সিটি ফুল বললাম যে বিদ্যুৎ তাদের নিজস্ব বিদ্যুতেই ঠিক বলা আছে, আছে যে okay. এদেরকে এর ভিতরে ভর্তি হতে আচ্ছা হবে, ঠিক আছে, পড়াশোনা আমি শেষ আর করতে হবে। আপনাকে লজিক করে দিব না, আমি বুঝতে পারছি আপনাদের মেন্টালিটি। আপনারা যদি বলতে চান কোনো কথা জাতির উদ্দেশ্যে বলেন, তবে এখনো বলি আমি আন্দোলনের সাথে একমত। আপনারা যেই জিনিসটাকে দাবাই দিতে চাচ্ছেন আমি সেটার সঙ্গে একমত না, কোনো বাট কিছুকে দাবাই ইউ হ্যাভ দিচ্ছি এভরি না, রাইট টু সে। আমরা আপনারা বলেন যারা বলেন বাস্তবতা প্র্যাকটিক্যাল জায়গা থেকে কথা বলি, প্র্যাকটিক্যাল জায়গা থেকে কারণ আমরা- বলতেছেন না বলে এতক্ষণ ঝগড়া করলাম, নাহলে আমি করে নিতাম। প্র্যাকটিক্যাল থেকে আমরা আপনারা বুঝেন এই যে বেকারের একটা বিশাল আমার জনগোষ্ঠী, আপন বড় ভাই ভাই, বিশেষ ভাই। 24তম ব্যাচের, আমার আপন বড় ভাই, আমরা দুই ভাই। এই জন্য আমাদের মতো কথা বলতেছেন, ঠিক এই জন্য আমি ঘটনাটা জানি, পাবলিক লাইব্রেরিতে পড়তে পড়তে শহীদ হয়ে যায় মানুষ বছরের পর বছর। ওই ছেলে আর আজকে মাস্টার্স পড়ার ছেলে এক না, সরি আমি এটা মানি না। হ্যাঁ এটা বুঝছি, আপনাদের ওই যে আমলা আপনাদের ঘরে আছে, তো এই জন্য আপনাদের আর শুধু আছে না, আমি একদম আমার আব্বা আমার মা চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, আমার ভাই চাকরিজীবী, এভরিওয়ান আই হ্যাভ সিন ইট। আমি এটা দেখছি, আমি জানি বলেই বলতেছি ভাই যে দীর্ঘদিন পরে আর যে আজকে পরে সে এক না। এটা আপনার মত থাকতে পারে, মেনি ম্যান এটা অবশ্যই, আপনার এবং মত, আপনার মতকে এটাই গণনা। সম্মান করি, সেটা নিয়ে কোনো ডাউট নাই, কিন্তু এও আছে যে মেয়েরা এই 32 বছর বসে চাকরি করবে আর 27 বছর একটা রিউমার আছে। এবং এই শুভ সরকারি চাকরি যদি 30 থেকে 32 করে আর দেশে বেকার বেড়ে যাবে। ভাই বেকার কই বেড়ে গেছে? বেকার তো সিস্টেমের কারণে বাড়তেছে। 32 বছর হয়েছে, সরকারের টাকা পয়সা নষ্ট হয়ে যাবে। রিউমার্স আমি আন্দোলন করতে করতেই অর্ডিন্যান্স 32 হয়েছে, সরকারের কোনো একটা লুমো ছিঁড়ে নাই। এটা যদি উন্মুক্ত করে তাতেও কিছু হবে না, কিচ্ছু যায় আসে না, কিন্তু যায় আসে না, কিন্তু শুধু নতুনটা বিপদে পড়বে, অ্যাডজাস্ট করতে পারে না সময়ের সাথে। 1991 সালে বয়স 27 থেকে 30 করা হয়। জি, বাস্তবতা তখন তাই ছিল। এখন 35 বছর পরে এসে আমাদের ভাবনার জায়গাগুলো ওখানে রাখবে? আমরা কি উন্নত হব না? আমরা কি স্বপ্ন দেখবো না? আমরা কি মেধা যাচাই করবো না? তা আমাদেরকে সুযোগ করে দিবে না? দায়িত্ব হলো রাষ্ট্রের, ঠিক আছে? আর্টিকেল 19 বলা আছে সমতা, চাকরি বাজারে সকলের সমতা হতে হবে, রাইট? আমি এটা মানি, সমতা হতে হবে। একটু অ্যাড করে দিই ভাই, এই যে মেয়েদের ব্যাপারে দেখেন বিসিএস এর প্রত্যেকটা কাপড় বেশিরভাগ কাপড় কিন্তু বিসিএস এ যারা টিকে মেয়েদের দেখবেন বেশিরভাগ কাপড়। ওরা কিন্তু তারও সুন্দর মস্তিষ্কে পড়াশোনা করে এবং বিয়ে করে সংসার করে বাচ্চা নিয়ে কুলো নিয়ে ছবি দিতেছে, বিসিএস কার্ড হয়েছে। অসম্ভব, নাথিং ইজ ইম্পসিবল মানুষের পক্ষে। একটা মানুষ যদি চায়, সে যদি নিজে চিন্তা করে, অসম্ভব বলে কিছু নয় ভাই। যে কোনো সময় নিজেকে ফিটনেস দাঁড়া করাইতে পারে, কিন্তু সেই সুযোগটা ভাই আমরা চাচ্ছি সরকারের কাছে। ইতিমধ্যে সরকার যে বিষয়টা আমাদেরকে একটা রেসপন্স করেছে, আলহামদুলিল্লাহ। এটা যদি আগামী সপ্তাহে যদি জনাব তারেক রহমান স্যারের কাছে আমাদের দাবিটি যায়, তিনি আমরা যখন আন্দোলন করি তিনি এই বিষয়টি সমর্থন করেছিলেন। এবং মির্জা ফখরুল ইসলাম স্যারও বলছিল যে বয়সের সৈনিক বাদে কিছু কিছু একটু মুক্ত করে দেওয়া হবে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। তো ওভারঅল যেমনটির মধ্যে যে চিন্তার প্রতিফলন আমাদেরকে দিছে, আমরা মনে করি এটা শিক্ষার্থীদের দাবির প্রতিফলন। এটা যদি আল্লাহ না করুক, জনাব তারেক রহমান স্যার যদি আমাদের দাবিটা অ্যাকসেপ্ট করে নেয়, আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা পড়া টেবিলে ফিরে যাবে। আর আন্দোলন যারা করছে তারা ক্ষতিগ্রস্ত। এখন শিক্ষার্থীরা পড়ালেখা বাদে সবই করে, এটা তো ইন্টারেস্টিং। হ্যাঁ, সেটা শিক্ষার্থীরা সুযোগ পেলে মানে ব্যবসা বাণিজ্য যা মানে দান্দা পানি সবই তো করি, এটা করি সিস্টেমের কারণে করি। বা এটা আপনি কিছু করতে পারবেন না। এখন মসজিদে গেলে নামাজ পড়বে, একজনে মন্দিরে গেলে পূজা করবে, পার্কে গেলে ঘুরবে। এখন পরিবেশ যেখানে যেটা সেটা তো আপনার মেনে নিতে হবে। এক্স্যাক্টলি, ঠিক আছে? যেহেতু স্কুল কলেজে শিক্ষকদের সাথে সম্মানের ঘাটতি তৈরি হচ্ছে, শিক্ষকদের ছাত্রদের আন্ডারস্ট্যান্ডিং আগের মতো নাই, একদম সেখানে বিশৃঙ্খলতা থাকবেই। আপনি এটা বলেন তো, আপনি যেহেতু স্টুডেন্ট নিয়ে অনেক কাজ করেন, এই যে একটা দূরত্ব শিক্ষকদের সঙ্গে তৈরি হলো, অসম্মানের দূরত্ব, এটা কেন হইল? এটা হলো যে এই যে এখন শিক্ষা পদ্ধতি, এই যে পড়াশোনার যে মানে যে এডুকেশন যে স্টাইলটা, এটা আগে থেকে যে পরিবর্তন আনছে, সেখানে আসলে শিক্ষার্থীদের পড়াশোনা করার আপনার ব্রেনটা কিন্তু বসে থাকবে না। মানে খারাপ কাজে ব্যবহার হোক আর ভালো কাজে ব্যবহার তো হবেই। যেহেতু আমাকে কোনো কিছু পড়াশোনা ওইভাবে করা লাগতেছে না, সিস্টেমের কারণে টিকসিনো মারতেছে বা ওইভাবে আগের মতো যে সুন্দর করে একটা কবিতা মুখস্থ করতে, রচনা মুখস্থ করতে হবো, পড়াশোনা একটা ডাইনামিজম ছিল, শিক্ষার্থীদের ফাঁকি দেওয়ার সুযোগ হলো, খাতার মধ্যে কিছু লিখতে হইতো, লিখতে হলে তো কিছু জানতে হবে। তো এই যে সিস্টেমের কারণে ছেলেপেলেরা হয়ে গেছে কি অলস, মানে মেন্টালি অলস। তো পড়াশোনা করা লাগে না, সিস্টেম এমনভাবে করে দিছে। আর আগের সরকারের আমলে তো পাস আপনাকে কিছু অটো সিস্টেমে পাস করে দিয়েছে, যার কারণে এই শিক্ষার্থীরা এবং শিক্ষকদের মাঝে একটা বিশাল আকার গেপ তৈরি হয়েছে। তারাও পড়াশোনার অনীহা, শিক্ষার্থীরা যাচ্ছে তাই পাঠ্যপুস্তকের প্রতি অনীহা, আর যে শিক্ষক পড়াবে তার নতুন নতুন সিলেবাস আসার কারণে তারা ফাঁকি দিতে চেষ্টা করতেছে।
যার ফলে এই নতুন সিলেবাস তারা নতুন করে খাপ খাইতে পারতেছে না শিক্ষকরা, শিক্ষার্থীদের ডেলিভারি দিতে পারতেছে না, তারা বিকল্প হতে যাচ্ছে। আর এখন বিষয়টা হলো আপনি ফাঁকি দেওয়ার সুযোগ নেই। আপনি যদি বলেন যে একটা কবিতা, সেটা যদি ব্যাখ্যা আপনাকে করতে বলে, সেটা এখন কি হবে, ওই ছেলেরা করবে কি, আগের দিন অনলাইনে দেখবে, যে শিক্ষক পড়াবে, যে শিক্ষার্থীরা অনলাইনে দেখে আসবে, ওই শিক্ষক দেখা গেছে ভালো লাগতেছে না পড়া, কারণ কি সে তো আরো এর থেকে ডাইনামিজম কিছু অনলাইনে সে পেয়ে যাচ্ছে, মানে অবাধ না, এখন তো অবাধ পেয়ে যাচ্ছে। তো শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগ হারিয়ে ফেলতেছে। তারপর তারা যে বিভিন্ন, মানে এটা বললে এটার জন্য আলাদা সেশন করলে ভাই খুব ভালো হতো ভাই, বলে মানে বলার শেষ নেই ভাই। আমি এটা নিয়ে খুব কষ্ট পাই, মানে এটা খুব চরম আকার ধারণ করেছে। শিক্ষকদের অপমান হওয়া দেখলে আমি খুব কষ্ট পাই। আমার মনে হয় যে এটা জাতির, আজকে একটা ধরেন যে মক্তবের একজন শিক্ষক অপমানিত হচ্ছে, স্কুলের একজন শিক্ষক, কলেজে, আমার খুব কষ্ট লাগে। আমার মনে হয় যে না, আমরা খুব রং ওয়েতে আসছি, এটা উচিত না। এটার তো আরেকটা কারণ গুরুত্বপূর্ণ আছে। কি? আমি আমার প্র্যাকটিক্যালি দিই, মনে করেন যে আমি ক্লাসের সেকেন্ড বই ছিলাম, ফার্স্ট বই হওয়ার আমার খুব মানে যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে একজন করে নেয়, কারণ আমি তার কাছে প্রাইভেট পড়ি নাই। আমি ক্লাসে একটা জিনিস পারার পরেও দেখা যাচ্ছে যে আমি ফার্স্ট বই হওয়ার শত যোগ্যতা অর্জন করার পরেও আমি ওনার কাছে প্রাইভেট না পড়ার কারণে আমাকে কখনো ওই জায়গাটাও দেয়নি, এবং ক্লাস আমাকে প্রচণ্ড টর্চার করা হতো, মানসিকভাবে, ফিজিক্যালি। দেখা যাচ্ছে ম্যাথ ইচ্ছা মতো ঘুরাই দেওয়া হতো। এভাবে আমাকে এই যে একটা সিনারি বললাম সিমেন্ট, এটার বাস্তবতা অ্যাভেইলেবল। কারণ কি, আমার কাছে সে প্রাইভেট পড়তে হবে, প্রাইভেট না পড়লে একটা ভালো মেধাবী ছেলেকে শিক্ষকরাও তার মানে কি অনেকাংশে দায়ী? হ্যাঁ অবশ্যই, না হলে তো রেস হইতো। শিক্ষকরা যদি না দেয় তো নৈতিকভাবে তারা যদি অপরাধী না হইতো, আজকে কিন্তু এদের এগেনস্ট রেস হইতো যে না, শিক্ষার্থীরা কেন শিক্ষার্থী। আজকে একটা কথা বলি, মিডিয়াতে আসে, একটা শিক্ষককে একটা বার্তা দেয়, কারণ আমি আমার জায়গাটাকে দুর্বলতা করে রাখছি, যার ফলে নৈতিকভাবে কথা বলার সাহস তাদের নাই। কারণ প্রায় সেক্টরে প্রাইভেট টিউশনিটা এতভাবে মানে হয়ে গেছে, যার ফলে শিক্ষার্থীরা এই বেড়াজাল থেকে বেরোতে পারে না। আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি, বা বিশ্বাস করেন আমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্রাইভেট পড়তে হয়েছে, এবং ক্লাসে যে কী পড়ছে আমার কখনোই মনে হয়নি। ক্লাসে গিয়ে সেরাইছি, তো যদিও আমাদের প্রতিষ্ঠান বা ক্লাস নির্ভর হওয়া উচিত ছিল, কিন্তু আমরা কিন্তু কোচিং পরিবেশগতের কারণে কোচিং এবং ওই প্রত্যেকটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আলাদা আলাদা প্রাইভেট পড়তে হবে। এটা হয়ে গেছে কি, ওই শহরের ওই টিচারের কাছে প্রাইভেট না পড়লে আমার মনে হয় যে আমি কিছু শিখতে পারলাম না। কিন্তু ক্লাসে আসা তারা ওই জিনিসটা তারা ডেলিভারি দিতে পারতেছে না, যাতে পার্থক্য হচ্ছে। আর আমি তো মনে করি আমি কার কাছে যে ভালো জিনিসটা জানতে পারবো। সিম্পল একটা উদাহরণ দিই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী, সে ইকোনমিক্সে ভর্তি হয়েছে, তখন সেকেন্ড টাইম ছিল আমাদের। সে ইকোনমিক্সে পড়তেছে, একটা শিক্ষকের ওই বিষয়বস্তু সে পড়াইতে পারতো না, প্রথম টার্মে সে খারাপ রেজাল্ট করে। সেম টিচার যখন চেঞ্জ হয়ে আরেকটা টিচার আসে, ওই টিচারের বোঝানোর ক্ষমতাটা আর এই শিক্ষার্থীর যে বুঝের ক্ষমতা ম্যাচ করছে, এত সুন্দর ম্যাচ করে গেছে। ম্যাচ করার পরে পরবর্তীতে সে স্টুডেন্ট ওখানে দাবে ভালো রেজাল্ট করছে। এটা অনেকটা ডিপেন্ড করে শিক্ষকদের ক্যাপাবিলিটির উপর, বোঝানোর ক্ষমতা, শিক্ষার্থীদের সাথে ম্যাচ করার। এখন তো সেই জিনিসগুলো নাই। চমৎকার একটা আলোচনা হয়েছে। আমি চাই আপনারা পুরোটা দেখেন, আপনাদের নিজেদের লজিক লেখেন, ইন্টারলজিক লেখেন, সমর্থন করেন বা আপনি বিরোধিতা করেন, যেটা ইচ্ছা করেন, কিন্তু আপনার সত্যিকার মতামত জানান। আজকের এই পুরো ইন্টারভিউটা দেখে আপনার কী মনে হলো। এবং আরও একবার বলি, শেষে বলি যে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে কোনো রকমের বয়সসীমা থাকা উচিত না। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ শারীরিক মানসিকভাবে সুস্থ আছে, তার কি বলে অবসরে যাওয়ার আগের দিন পর্যন্ত তার চাকরিতে অ্যাপ্লাই করার অধিকার থাকা উচিত। তবে এটাও মেকশিওর করতে হবে যেন নতুনদের সঙ্গে পুরোনদের কোনো প্রকারের বৈষম্য সৃষ্টি না হয়। সঠিক পরীক্ষা পদ্ধতি আসুক, বাংলাদেশ এগিয়ে যাবে, যাচ্ছে। শুধু আপনার আমার সচেতন হওয়াটাই জরুরি, ভয়েস রাইজ করাটা জরুরি। যদি আপনি অধিকার নিয়ে কথা বলেন, কিছু না কিছু তো পাবেন।